আসসালামু আলাইকুম। রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা গত ক্লাসে সমান্তর ধারার গাণিতিক সমস্যাগুলো শেষ করে এসেছি, ওই অনুশীলনটা শেষ করে এসেছি। এবার আমরা অনুশীলনী 13.2 এর গাণিতিক সমস্যার সমাধান করবো। গত ক্লাসে আমরা গাণিতিক এই অধ্যায়ের গুণিত ধারার সূত্রগুলো লিখে দিয়েছি। আমরা আজ থেকে অনুশীলনী 13.2 এর 5 থেকে গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করবো। 5 নম্বর গাণিতিক সমস্যা কি বলেছে যে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হবে। কি পদ? অষ্টম পদ নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। ধারা কি দেওয়া আছে? ধারাটা একটু বলো। 64 প্লাস 32 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস আমাদের কাছে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে এ আর মানে প্রথম পদ আর সাধারণ সমান্তরাল লাগতো। আমরা মূলত ধারার ক্ষেত্রে সূত্র শিখেছি, প্রথম পদ আর সাধারণ অনুপাত শিখছি। তার মানে এখানে প্রথম পদ আর সাধারণ অনুপাতটা আমাদের বের করতে হবে প্রথমে। তাহলে প্রথম পদ কোনটা? এখানে 64। তাহলে এখানে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। এ ইকুয়াল কত? সেই 64। এ কত? 64। আর হচ্ছে সাধারণ অনুপাত আর ইকুয়াল আমরা জানি সাধারণ অনুপাতের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তার মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদের মান কত? 32 ডিভাইডেড প্রথম পদের মান কত? 64। তাহলে আমরা ভাগ করবো, ভাগ করলে 32 হলে 32 64, তাহলে 1/2। তাহলে আমরা সাধারণ অনুপাতের মান পাইছি। আমাদের কি নির্ণয় করতে হচ্ছে? অষ্টম পদ নির্ণয় করতে হচ্ছে পদের সূত্র। মানে আমরা জানি এর পদের সূত্রটা বলো তো। এ আর টু দি পাওয়ার n - 1। তাহলে সূত্রটি এ আর টু দি পাওয়ার n - 1। তাহলে আমরা কয়তম পদে নির্ণয় করতে পারি? তাহলে 8তম পদ ইকুয়াল এর জায়গায় এর মান বসাবো, এর জায়গায় কি বসাবো? এর মান 64। আর এর জায়গায় আর এর মান বসাবো, আর এর মান কত? 1/2 ব্র্যাকেট দিব। আর এনার জায়গায় এনার মান, এখানে এনার মান কত? 8 তাহলে 8 - 1। তাহলে 64 লিখবো। তাহলে এই আমরা আগে বিয়োগ করে নিব 1/2, তার উপর কি 7। আচ্ছা 64 1 এর উপর 7 করলে 1 হয়, 1 এর উপর 7 করলে কি হয়? 1 হয়। আর 2 এর উপর 7 করলে কত হয়? 128। তাহলে এই 64 দিয়ে 128 কাটা যায়, কোনো কত হয়? 128 1/2 কি? তো তার মানে আমরা অষ্টম পদও কত পাইলাম? 1/2। তাহলে এটা আমাদের অ্যানসার। বোঝা গেছে এটা? তাহলে যে কোনো পদ আমরা নির্ণয় করতে পারবো না। পদ নির্ণয় করতে হলে পদের সূত্র ফেলবো। পদ কি ফেলবো? সূত্র ফেলবো। তাহলে এরপর আমরা পরবর্তীটা করি। তাহলে পরবর্তীটা কি বলছে? আমাদের সমষ্টি নির্ণয় করতে হচ্ছে। কি নির্ণয় করতে হচ্ছে? সমষ্টি নির্ণয় করতে হচ্ছে। তার মানে আমরা যখন যেটা নির্ণয় করতে হবে সেটা সূত্র শুধু এখানে পদ নির্ণয় করতে হচ্ছে। যে কোনো পদ নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে? প্রথম পদ সাধারণ অনুপাতটা আমরা বের করতে পারলে যে কোনো পদ নির্ণয় করতে পারবো। পদের সূত্র শুধু ফেলবো। তাহলে আমরা এবার পরবর্তীটা করি। 6 নাম্বারটা করি। 6 নাম্বার কি বলছে? 6 নাম্বার আমাদের হচ্ছে ধারণা করি 6 প্লাস 9 প্লাস 27 7 প্লাস ধারাটির 14তম পদ। এবার বলছে আমাদের 14 পদের সমষ্টি নির্ণয় করতে হচ্ছে। এবার কি নির্ণয় করতে হচ্ছে? নির্ণয় করতে হচ্ছে। আমরা আগে প্রথম পদ আর কি নির্ণয় করবো? সাধারণ অনুপাত। তাহলে এখানে প্রথম পদ কত বলো তো? এখানে প্রথম পদ এ ইকুয়াল কত? 3। আর সাধারণ অনুপাত আর ইকুয়াল আমরা জানি সাধারণ অনুপাত কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 9 আর প্রথম পদ কত? 3। তাহলে ভাগ করলে কত হবে? 3 তার মানে 3 আসলো। আমাদের এই অধ্যায়ের সমষ্টি 2টা সূত্র। সমষ্টি কত সূত্র? আর এর মানের উপর ডিপেন্ড করে। আর এর মান যদি 1 থেকে কম হয় তখন একটা, আর এর মান যদি 1 থেকে বেশি হয় তখন একটা। এটা কি 1 থেকে বেশি না কম? বড়। তার মানে আমরা আর এর মান 4 থেকে বড়, 1 থেকে বড়। তার মানে যে 1 থেকে বড় হলে যে সূত্র হয় সেই সূত্রটা আমরা ফেলবো। আমরা জানি n-তম পদের সমষ্টি ইকুয়াল
8 into SN ইকুয়াল 8 আমরা যেহেতু বলছি যে দুইটা সূত্র আছে, একটা আর এর মানের বেশি একক থেকে বেশি হইলে আরেকটা এক থেকে ছোট হলে, যেহেতু বেশি তাহলে a ইনটু আর এর মানটা আগে থাকবে, আর যদি n মাইনাস 1 r মাইনাস 1 1 এই সূত্র হবে। আর যদি আর এর মান একক থেকে ছোট হয়, আর এর মান যদি কি হয় একক থেকে ছোট হয়। একক থেকে ছোট হয়, তখন সূত্র কি হবে a 1 minus r to the power n n ডিভাইডেড 1 minus r। তাহলে আমাদের যখন আর এর মান একক থেকে ছোট হবে তখন এই সূত্রটা ফেলতে হবে। তাহলে আমরা এখন কি করবো, কয়তম পদের সমষ্টি নিয়ে কথা বলছেন, 14তম পদের সমষ্টি। তাহলে s14 ইকুয়াল এর জায়গায় এর মান বসাবো, এর মান কত 3 তাহলে এর মান 3 ইনটু আর এর মান কত আর মান 3 আর হচ্ছে আমাদের কয়তম পদের 14 মাইনাস 1 আর নিচে কি 3 মাইনাস 1। তাহলে আমরা ক্যালকুলেশন করবো 3 ইনটু 3 এর উপর 14 করলে অনেক বড় হয়, আমরা বড় সংখ্যা যত আসবে সেগুলো মানে অত বড় সংখ্যা আমাদের দরকার নেই, তার মানে ওটাই রাখবো, ওটার উপর কি রাখবো ওটাই রাখবো 14 মাইনাস 1 আর হচ্ছে 2। তাহলে এটাকে আমরা 3 ডিভাইডেড 2 ইনটু 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1 এটা আমরা লিখতে পারি, এটাই অ্যান্সার। আমাদের যদি ছোট মান আছে, ছোট কিছু মান আছে, এটার উপর করলে অনেক মান আসবে, যার ফলে এরকমই রাখবো। আর যদি ছোট মান আসে যেটা সামর্থ্যের মধ্যে, সেগুলো আমরা কি করবো ক্যালকুলেশন করে বের করবো। এইটা বোঝা গেছে? তাহলে সমষ্টির এইরকম অঙ্ক আসলে পারবো না, এইরকম ধারা দেওয়া থাকলে সমষ্টি নির্ণয় করতে বললে শুধু সমষ্টি সূত্র হইবো, দেখবো আর এর মান বের করে দেখবো এটা কি একক থেকে বড় নাকি একক থেকে ছোট, যে বড় হলে এই সূত্র ফেলবো, ছোট হলে সেই সূত্র ফেলবো, এইটুকুই কাজ, পারবো না। এরপরে পরবর্তীটা কি বলছে, আমরা বলছে যে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ধারাটি কোনতম পদ হাফ, তাই না, 1 ডিভাইডেড 2। তাহলে আমরা হচ্ছে মিশাই, তাহলে আমরা ধারাটা তুলি, কি বলছে 7 নাম্বার, তাই না, কি বলছে 128 64 প্লাস 54 প্লাস 32 কোনতম পদ, কি বলছে কোনতম পদ হাফ। এটা আমাদের প্রশ্ন ছিল। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে প্রথম পদ আর সাধারণ অনুপাতটা নির্ণয় করা। তাহলে এখানে প্রথম পদ কত, 128 তাহলে এখানে প্রথম পদ a ইকুয়াল কত 128 আর সাধারণ অনুপাত আর ইকুয়াল আর মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এখানে দ্বিতীয় পদ কত 64 64 ভাগ 128, তাহলে ভাগ 64 কে 128 এখানে কত পাইলাম হাফ, হাফ পাইছি। বলছে কোনতম পদ, আমরা জানি কি কোনতম পদ হাফ, যেটা জানি না সেটাই ধরে নিবো বা মনে করি, সেটা কি করে নিবো ধরে নিবো। ধরি n তম পদ কত, এরকম অঙ্ক থাকলে কি করবো ধরে নিবো n তম পদ, কি তম পদ n তম পদ ইকুয়াল হাফ। তাহলে আমরা কি করবো মনে করি n তম পদ ইকুয়াল হাফ, এরকম পদ ইকুয়াল হাফ। আমরা বলছি পদের এই পাশে মান দেওয়া আছে, এই পাশে কি দেওয়া আছে মান দেওয়া আছে, তার মানে আর নিচে কি ফেলতে হবে। তাহলে আমরা আগের অধ্যায়ে দেখছি যে ওই পাশে যে মান দেওয়া থাকতো তার নিচে আমরা সূত্র ফেলে সমাধান করছি, তাহলে এবারও তাই করবো। তাহলে এই পাশে পদের সূত্র কি ইকুয়াল হাফ, আমরা মান বসাবো, এর জায়গায় মান কত 128 আর এর জায়গায় আর এর মান কত হাফ, কিন্তু এর জায়গায় এর মান আছে না 1, তাহলে n মাইনাস 1 লিখবো 1 ডিভাইডেড। তাহলে 128 এর পাশে কি আকার আছে, তো ওই পাশে গেলে ভাগ হবে, আমরা পার করে দিই এটাকে, এখানে যা থাকে তাই লিখবো 1 ডিভাইডেড 2, যেহেতু ভাগ হয়ে যাবে তার মানে নিচেরটার সাথে গুণ হবে, কার সাথে গুণ হবে 128। তাহলে 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 1 ডিভাইডেড কত 256। আমাদের কাজ কি এখন এরপরের লাইন, আমরা কি করব, এই পাশে হাফ আছে পাওয়ার, কি আছে আর পাওয়ার হচ্ছে, এই পাশে ভিত্তি হাফ আছে, এই পাশে ভিত্তি কি বানাবো বানাবো। তাহলে এই পাশে হাফ আছে 1 ডিভাইডেড 2 10 মাইনাস 1 ইকুয়াল এই পাশে 1 ডিভাইডেড 2 বানাবো, এটা মনে রাখবা। আমরা কি করব ভিত্তি সমান করবো, ওই পাশে ভিত্তি কি করবো সমান করবো। তাহলে এই পাশে এইটুকু ক্যালকুলেশন করার পর আমরা এই মাসে যেটা থাকবে ওই মাসেও ঠিক সেটাই লিখবো, এই মাসে যেটা থাকবে ওই মাসেও কি লিখবো সেটাই লিখবো। লেখার পর এখন
ভাবতে হবে কার 2 এর উপর কত করলে 256 হবে, 2 এর উপর কত করলে 256 হবে, কারণ 1 এর উপর সেটাই করি না কেন 1ই হবে, অনেক কোনো পরিবর্তন হবে না। তার মানে আমার 2 এর উপর কত করলে 56 হবে সেটা ভাবতে হবে। আমরা হচ্ছে 8 করলে তাহলে আমরা 7 করলে 128 হয়, 8 করলে 256, তার মানে কত করলে 8 করলে। তাহলে আমরা এখন এই ভিত্তি দিয়ে গেছে, মিলে গেছে। আমরা সূচকের অধ্যায় পড়ে আছে যে ভিত্তি মিলে গেলে ভিত্তি মিলে যায়, তাহলে ভিত্তি মিলে গেলে পাওয়ার মিলে যায়, তাহলে পাওয়ার মিলে যাবে। n - 1 ইকুয়াল কি 8। তাহলে আমরা এটা 1টা কি করে দিব, পার পর্যন্ত মাইনাস প্লাস 1, তাহলে n ইকুয়াল কি 9। তার মানে n এর মান আমরা পাইলাম, তার মানে 9 এর উপর কত হবে, তো 1/2 বোঝা যাচ্ছে। তাহলে এরকম আমরা আসলে পারবো না যে কোনতম পদ, যে কয়তম পদই বলো কোনতম পদ এত হবে, এত বললে আমরা বলবো nতম পদ। আমরা কি বলবো, nতম পদ ইকুয়াল এত। তাহলে তারপর সূত্র ব্যবহার করে আমরা এখানে আসার পর এই পাশে যেটা থাকবে ঠিক এই পাশেও সেটাই লিখবো, লিখেও আমরা দেখবো কোন একটা সংখ্যা ওর উপর পাওয়ার করলে সেটা মিলাই যাবে, কি হয়ে যাবে, বোঝা গেছে।